নমস্কার। আমরা যে সিরিজটা শুরু করেছি তার আজকে দ্বিতীয় ক্লাস এবং নাম্বার সিস্টেমের পার্ট 2। তো একটা জিনিস দেখো যে নাম্বার সিস্টেম তোমরা জানো যে প্রত্যেক পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই নাম্বার সিস্টেমে আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে শুধুমাত্র কিছু সংজ্ঞা এবং যে কি কি হয়, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই ধরনের আমরা দেখেছিলাম, যুগ্ম অযুগ্ম আর কি কি আছে সেই সমস্ত কিছু আমরা আগের দিনে দেখেছিলাম। আজকে আমরা যেটা করব যে এই নাম্বার সিস্টেমের অ্যাপ্লিকেশন কোথায়, এবং আজকের ক্লাসটা খুব খুব ইম্পর্টেন্ট। কেন না, এখান থেকে ডাইরেক্ট কিন্তু প্রশ্ন তুমি পাবে, ডাইরেক্ট। আর যে নাম্বার সিস্টেমটা টোটাল কভার করব, আর একটা ক্লাস লাগবে, তাহলে কিন্তু নাম্বার সিস্টেমটা কভার হয়ে যাবে। তার বাইরে আশা করছি যে খুব একটা বাইরে কিছু প্রশ্ন হবে না। ওকে, সেটা তুমি যে কোনো পরীক্ষায় হোক না কেন। ওকে, তাহলে আজকের নাম্বার সিস্টেমে যেটা আমরা শিখবো, যে কি শিখবো, প্রথমত ফ্যাক্টর। আগে প্রথমে শুনে নাও যে কি কি আজকে ক্লাসে হবে। মেন হচ্ছে ফ্যাক্টর বা উৎপাদক। সেই উৎপাদক জিনিসটা আমাদেরকে জেনে নিতে হবে। তো সংখ্যা তত্ত্বের উৎপাদক একটা খুব মারাত্মক বিষয়। উৎপাদকের যদি সঠিক জ্ঞান তোমার থাকে, তাহলে কিন্তু তুমি যে কোনো কোশ্চেনকে দেখে 10 সেকেন্ডে, 15 সেকেন্ডে, 20 সেকেন্ডে করে ফেলতে পারবে, শুধুমাত্র একবার দেখেই করতে পারবে। তো এর জন্য আজকে এই উৎপাদক ফ্যাক্টর আমরা দেখব, আর দেখব কিছু অবজারভেশন। তার মানে তুমি ভাবতে পারো যে কিছু স্টেটমেন্ট বা কিছু সূত্র। সূত্র বললে বিষয়টা খুব একটা ঠিক হবে না, বিষয়টা অবজারভেশন বললেই বেটার। ওকে, তাহলে প্রথমে একটু হেডিং করো যে ফ্যাক্টরস। আর আরেকটা বিষয় বলে রাখি আমি সেটাকে শুরু করার আগে, যে এটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্যই খুব খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ডাইরেক্ট, যেটা বললাম, ডাইরেক্ট প্রশ্ন আসবে। আর যে কোনো প্রশ্নকেই তুমি এর মাধ্যমে, এই যে কনসেপ্টটা তোমার বিল্ড থাকলে, তুমি যে কোনো প্রশ্নকেই সঠিক অ্যাপ্রোচে করতে পারবে। ওকে, হেডিং করো ফ্যাক্টরস বা উৎপাদক। ওকে, তো দেখো এই যে উৎপাদক বা ফ্যাক্টর, এই বিষয়টা কি? ফ্যাক্টরস বা উৎপাদক, এই বিষয়টা কি? উৎপাদক হচ্ছে, আমি কালকে বলেছিলাম তবু একবার বলি, যে উৎপাদক হচ্ছে কোনো একটা সংখ্যা। মনে করো একটা সংখ্যা আছে 10। এই 10 সংখ্যাটিকে তুমি কতগুলো ভাবে লিখতে পারো, সেই প্রত্যেকটা যে ভাবে একে ভাঙা হচ্ছে, ধরো 1 ইন্টু 10, 2 ইন্টু 5। ওকে, আর কিছু লেখা যাবে না। ঠিক আছে, তাহলে এর উৎপাদক কি কি? 1, 2, 5 আর 10। ক্লিয়ার? আবার একটা দেখো, আমি দেখাবো টোটাল যে কিভাবে বেরোচ্ছে, কিভাবে করব। তোমরা সেটা নিচে নিচে লিখে লিখে করো। দেখো, মনে করো একটা সংখ্যা লিখছি যে 12। ওকে, তো 12 উৎপাদক কি? 1 ইন্টু 12, আর কিছু হবে না, তাই তো? 12 তাহলে কটা উৎপাদক দেখো ভালো করে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা উৎপাদক। ঠিক আছে, এই যে নাম্বার অফ ফ্যাক্টরস, এটা কিন্তু যে কোনো পরীক্ষায় আসে। এটা আমরা শিখবো, কিভাবে শিখবো সেটা দেখাচ্ছি। আমি প্রথমে একটু উৎপাদক জিনিসটা, যারা একদম বেসিক থেকে খুব সমস্যা বেসিকটা আছে, তার জন্য এটা দেখালাম যে কিভাবে উৎপাদকগুলো নর্মালি বের করা হয়। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 6, 12। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে মৌলিক উৎপাদক কটা দেখো তো। 12-র মধ্যে মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক মানে কি? যে সেই উৎপাদকটাকে নির্বাচন করব যেটি মৌলিক সংখ্যা। ওকে, তাহলে দেখো, একটা কি মৌলিক উৎপাদক নয়? আমি কালকেই বলেছিলাম যে এক মৌলিকও নয়, যৌগিকও নয়। ঠিক আছে, আচ্ছা, 2টা, ইয়েস, 2টা মৌলিক উৎপাদক। 3 মৌলিক সংখ্যা, তার মানে মৌলিক উৎপাদক। 4 মৌলিক উৎপাদক নয়। কেন নয়? 4টা মৌলিক, 4 হচ্ছে 2 দুগুণে 4। 6টাও মৌলিক উৎপাদক নয়, আর 12টা তো নয়। ওকে, তাহলে দেখো যে এর মৌলিক উৎপাদক কটা হলো? 2টো কেবলমাত্র। টোটাল উৎপাদক বা ফ্যাক্টর কটা হলো? ফ্যাক্টর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, আর প্রাইম ফ্যাক্টর বা মৌলিক উৎপাদক 2টো। ওকে, এবারে দেখো যে এই যে প্রাইম ফ্যাক্টর কিভাবে বের করব আর ফ্যাক্টর কিভাবে বের করব, তার জন্য প্রথমে মনে করো তুমি খাতায় লেখো একটা সংখ্যা। খাতায় লেখো একটা সংখ্যা, যে মনে করো একটা সংখ্যা লিখলাম 36। ওকে, একটি সংখ্যা লিখলাম 36। 36-এর কতগুলি ফ্যাক্টর আছে সেগুলো বের করব কিভাবে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। দেখো কিভাবে বের করছে। দেখো, এর প্রথমে হচ্ছে মৌলিক উৎপাদকগুলো আমাদেরকে বের করতে হবে। মৌলিক উৎপাদক কিভাবে বের করবো? না, এই যে এরকম করে ঘর করে করে, তোমরা জানো যেভাবে করেছি আমরা আগেতে ক্লাসে, আমরা একাডেমিক লেভেলে করেছি। 2, 18,
2 9 3 3 ওকে। তাহলে দেখো আমরা মৌলিক উৎপাদক পেয়ে গেছি কোনগুলো, এটা 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 এটা, অর্থাৎ চারটে পেয়ে গেছি মৌলিক উৎপাদক, দুটো সংখ্যা দুবার করে আছে। কিন্তু এর উৎপাদকের সংখ্যা কটা, ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, মৌলিক উৎপাদক আর উৎপাদকের মধ্যে ডিফারেন্সটা কোথায়। দেখো মৌলিক উৎপাদক হচ্ছে যেই উৎপাদকগুলো মৌলিক সংখ্যা, কিন্তু 36 উৎপাদক তো 6ও বটে, কারণ কি না 36কে আমরা তো লিখতে পারি 6 গুণিত 6, কিন্তু দেখো আমাদের এখানে কোথাও আসেনি। বোঝা গেছে তাহলে উৎপাদক আর মৌলিক উৎপাদকের মধ্যে পার্থক্যটা কি। এবারে তোমার পরীক্ষায় আসবে যে এই 36 সংখ্যাটা দিয়ে দিল, দিয়ে বললো এর উৎপাদকের সংখ্যা কটি বা এর কটি উৎপাদক আছে। ওকে, সো কিভাবে বের করবো দেখো একটু, সূত্রটা নিজেতে লেখো যে নাম্বার অফ ফ্যাক্টরস বা উৎপাদকের সংখ্যা, বাংলায় লেখো উৎপাদকের সংখ্যা বা ইংলিশে লিখতে পারো নাম্বার অফ ফ্যাক্টরস। কিভাবে বের করছি দেখো, দেখো আমরা মৌলিক যে উৎপাদকগুলো বেরিয়েছে সেগুলো স্কয়ার ফর্মে লিখবো। ওকে, 2 কটা আছে, 2 দুটো আছে, সেই জন্য 2 এর স্কয়ার লিখলাম, ক্লিয়ার। 3 কটা আছে, 3 ও দুটো আছে, গণিত 3 ও দুটো আছে। এখন তুমি ভাবতে পারো যে স্যার এইভাবে লিখতে পারি 2 গণিত 2 গণিত 3 গণিত 3, এটা কি আমি লিখেছি এটা। ওকে, এটা কি সিম্পলিফিকেশন করে আমি লিখেছি 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার। এবারে নিচেতে লেখো যে, আচ্ছা সরি, এই জায়গাটা নাম্বার অফ ফ্যাক্টরসটা লিখো না, এই জায়গাটা নাম্বার অফ ফ্যাক্টরসটা লিখো না। ওকে, এটা একটু কারেকশন করে নাও, এখানে আমরা 36 সমান একবার লিখলাম। ওকে, নিচেতে লিখো নাম্বার অফ ফ্যাক্টরস, উৎপাদকের সংখ্যা, কটা উৎপাদক আছে দেখো, কটা উৎপাদক আছে। কিভাবে করব না, এই যে মৌলিক উৎপাদকের পাওয়ারে যেগুলো আছে, এর পাওয়ারে কত আছে 2 আছে, এর পাওয়ারে কত আছে 2 আছে, তার সঙ্গে 1 যোগ করে করে গুণ করে নেব। ভালো করে এটা লিখে রাখো যে উৎপাদকের সংখ্যা, আমি লিখে দিচ্ছি আরেকবার বাংলায়, উৎপাদকের সংখ্যা সমান, ওকে কি লিখবো দেখো 2 প্লাস 1, কেন লিখলাম 1, বলেছি পাওয়ারে যা থাকবে তার সঙ্গে 1 যোগ করবো, গণিত এখানে পাওয়ারে 2 আছে, 2 প্লাস 1, যেটা হবে উত্তর সেটাই, 2 আর 1 3 ইনটু 2 আর 1 3, তার মানে 3 3 9। সুতরাং 36 এর যদি তুমি বের করতে যাও 36 এর উৎপাদক কটি, না 36 এর উৎপাদক 9টি। এটি পরীক্ষায় আসবে। তুমি করবে কিভাবে, এত কিছু করার দরকার নেই, জাস্ট এটা করলে, এই যে এই ফ্যাক্টরটা বের করলে, দিয়ে একদম আমি তোমাকে এইটা দেখালাম, এটা দেখানোর পরেই তুমি লিখে দিল কি 2 প্লাস 1 গণিত 2 প্লাস 1, বেরিয়ে গেল 9, অ্যান্সার কমপ্লিট। ওকে, আরেকটা লেখো, একই জিনিস আরেকটা লেখো, লেখো যে কোশ্চেন লেখো একটা প্র্যাকটিস, এক্সাম্পল 2, এক্সাম্পল 2 তে লেখো যে 120 কতগুলি উৎপাদক আছে। লেখো 120 120 কতগুলি উৎপাদক আছে, নাম্বার অফ ফ্যাক্টরস অফ 120। ওকে, দেখো তাহলে একইভাবে আমরা করব, যেহেতু সংখ্যা 120 120, একে আমরা প্রথমে করে নেব, ভালো করে দেখবে এবং করে করে যাবে, প্র্যাকটিস করে করে যাবে খাতায়। 2 60 60, 2 30 30, 15 5, আর কিছু হবে কি, আর হবে না। তাহলে দেখো এগুলো আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নিয়েছি। এবারে আমরা এখানে একবার লিখে নিচ্ছি যে 120 সমান, আচ্ছা কটা 2 আছে, 3টে 2 আছে, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 বা 2 এর কিউ, 2 এর কিউ। ওকে, ইনটু 3টা কবার আছে, 3টা একবারই আছে, মানে মাথায় 1 দিলাম, দেওয়ার দরকার নেই, কিন্তু আমাদের এখানে পাওয়ার গুলো নেই, কাজ বলে আমি মাথায় 1 দিচ্ছি। এখানে দেখো ইনটু 5 একবারই আছে, মাথায় 1 লিখলাম। এবারে লেখো যে উৎপাদকের সংখ্যা বা নাম্বার অফ ফ্যাক্টরস, উৎপাদকের সংখ্যা, কি হবে দেখো, কি বললাম না, পাওয়ার গুলোর সঙ্গে 1 যোগ করে করে গুণ করে দেব। তাহলে এখানটায় বলো যে 3 এর সঙ্গে আমি 1 যোগ করলাম, এবারে গুণ করে দিলাম, এটা গণিত চিহ্ন মাঝে দেওয়ার দরকার নেই, তবু তুমি দিতে পারো। ওকে, এখানে পাওয়ার কত আছে 1, তার সঙ্গে 1 যোগ করে দিলাম, গণিত পাওয়ারে 1 আছে, করে দিলাম। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে, 3 আর 1 4, গণিত 1 আর 1 2, 1 আর 1 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16টি। কটি আছে ফ্যাক্টর, উৎপাদক কটি, 120 উৎপাদক কটি, না 120 উৎপাদক হচ্ছে 16টি।
বোঝা গেছে? কোনো সমস্যা থাকলে অতি অবশ্যই কমেন্টে জানাবে, কেমন? কারণ তুমি না কমেন্ট করলে, তুমি না সমস্যা জানালে আমি সেটা সমাধান করতে পারবো না। সুতরাং সমস্যা থাকলে জানাবে। এরপরে দেখো যে এই যে 120টা করলাম, এর আগে আমি কত করেছিলাম? সম্ভবত 12 করেছিলাম না? তুমি একটু দেখে নিও, কত 36 করেছিলাম। তাহলে এই যে সংখ্যাগুলো করলাম, এবারে এর কিছু গুরুত্বপূর্ণ অবজারভেশন দেখো। ওকে, লেখো কেন অবজারভেশন গুলো দেখতে বলছি? দেখো আমি কেন অবজারভেশন তোমাদেরকে লেখাচ্ছি না, তার কারণ পরীক্ষায় যখন প্রশ্নটি আসবে, অঙ্কের যে কোনো তুমি পরীক্ষা দিচ্ছ, মনে করো সেখানে 25টা অঙ্ক আছে। ওকে, 25টা অঙ্ক আছে, তার জন্য সময় কত না 25 মিনিট। আচ্ছা বলো তো যে 25 মিনিটে কি 25টা অঙ্ক করা যাবে? সব ক্ষেত্রে যাবে না, তাই তো? এবারে তুমি বলবে যে স্যার আমি তো জিকে থেকে টাইম বাঁচিয়ে নেবো, আমি তো তোমার বাংলা থেকে বা ইংলিশ থেকে আমি টাইম বাঁচিয়ে নিয়ে সেখানে অঙ্কে দেবো। খুব ভালো কথা, কিন্তু এখন দেখবে কিছু কিছু অনলাইনে পরীক্ষা হচ্ছে, কিন্তু রেলের বা এসএসসির কিছু কিছু পরীক্ষা হচ্ছে, সিজিএল টিজিএল এর পরীক্ষা হচ্ছে, যেখানে কিন্তু পার্টের জন্য সেই টাইমটা, অর্থাৎ অঙ্কের সময়টা তুমি ইংলিশ থেকে ম্যানেজ করে আনতে পারবে না। অঙ্কে 25টা কোশ্চেন করতে হবে, তার জন্য আলাদা পার্টের টাইম দেওয়া আছে 25 মিনিট। সেই জন্য বলছি ফাস্ট অঙ্ক করতে হবে, খুব দ্রুত। ওকে, অথচ কনসেপ্ট ক্লিয়ার রেখে, শুধু সূত্র মুখস্থ করে নয়। নিচে লেখো অবজারভেশন 1। লেখো যে মৌলিক সংখ্যা লেখো। আচ্ছা মৌলিক সংখ্যাটা পরে লিখবে, আগে একটা লেখো যে পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক সব সময় বিজোড় হয়। লেখো পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক সব সময় বিজোড় হয়। আমরা এক্সাম্পলে যেটা করেছিলাম সেটাই দেখো, 36 করেছিলাম না? 36, সেই 36 কে কি লিখেছিলাম? 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার দিয়ে উৎপাদক তার কটা? নাম্বার অফ ফ্যাক্টরস তার উৎপাদক কটা লিখেছিলাম? 2 প্লাস 1 ইনটু 2 প্লাস 1, 3 গুণিত 3। এক্সাম্পল এটা লিখে দাও, এই যে 1 নম্বরের স্টেটমেন্টটা লিখলে তার এক্সাম্পলে লিখে দাও যে 36, এইভাবে লিখে দাও। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর কটা? না 9টি। লিখে দাও উৎপাদক কটি? উৎপাদক হচ্ছে 9টি। তাহলে পূর্ণবর্গ সংখ্যার উৎপাদকের সংখ্যা সবসময় কি হয়? বিজোড় হয়। এর নিচেতে আরেকটা লেখো 2 নম্বরে, যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা। দেখো সমস্ত সংখ্যাকে তো আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কি? একটা হয় পূর্ণবর্গ আর তা নাহলে পূর্ণবর্গ নয়, এছাড়া তো কোনো অপশন নেই। তাহলে লেখো যে পূর্ণবর্গ নহে বা নয় এমন সংখ্যার উৎপাদকের সংখ্যা সবসময় জোড় হয়। এমন সংখ্যার উৎপাদকের সংখ্যা সর্বদা জোড় হয়। ওকে, এক্সাম্পল লেখো তাহলে একটা। কি এক্সাম্পল? যা খুঁজে নিতে পারো। আমি ধরো নিলাম এক্ষেত্রে 42। ওকে, 42 কে আমরা যদি প্রাইম ফ্যাক্টর করি, প্রথমে দেখে নেবো 42 কে কি করে লিখবো। তুমি এক্সাম্পল লেখো 42 42 2 14 2 7, আর তো কিছু যাবে না, তার মানে 2 স্কয়ার ইনটু 7, তাই তো? তাহলে দেখো এর উৎপাদকের সংখ্যা কত? লেখো উৎপাদকের সংখ্যা এই যে 2 স্কয়ারের জন্য এখানে 2 নিলাম, পাশে 1 যোগ করে ইনটু 1 এর মাথায় কিছু নেই মানে, সরি 7 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, সেটাকে কি করব? ভালো করে কিন্তু মন দিয়ে করতে হবে, না হলে অসুবিধা হবে। 2 আর 1 3, 3 আর ইনটু 1 আর 1 2, তার মানে কত হলো? 6 হলো। কি লিখলে? যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার উৎপাদকের সংখ্যা সবসময় জোড় হয়। দেখো ইভেন 6টা কি জোড় সংখ্যা? ইভেন নাম্বার। ক্লিয়ার? তাহলে আমরা দেখেছি পূর্ণবর্গ সংখ্যার উৎপাদকের সংখ্যা সবসময় কি হয়? অড হয়। আর পূর্ণবর্গ নয় এমন সংখ্যার উৎপাদকের সংখ্যা সবসময় কি হয়? না জোড় হয়। নিচেতে অবজারভেশন 3 লেখো একটা। অবজারভেশন 3 লেখো পূর্ণ ঘন সংখ্যার ফ্যাক্টরের সংখ্যা বা উৎপাদকের সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যার উৎপাদকের সংখ্যা সর্বদা
দিয়ে লিখবে সর্বদা 1 অবলিক 4 অবলিক 7 10 13 16 19 ডট ডট। দেখো এখানে একটা মিল দেখতে পাচ্ছ কিছু, মিল দেখতে পাচ্ছ কিছু, কি মিল? দেখো এই যে লিখেছি পূর্ণ ঘন সংখ্যা, ঘন মানে কি কিউব, তো কোনো কিছু একটা ঘন সংখ্যা মানে কি সেটা x টু দি পাওয়ার কিউব। একটা তুমি এক্সাম্পল বললে তুমি বলতে পারো 8, 8টা কেন বললাম না 2 এর কিউব, তাহলে এইখানটা দেখো যে এক্সএস কিউব, এক্সএস কিউব। তো এই পূর্ণ ঘন সংখ্যার উৎপাদকের সংখ্যা যখন বের করছি প্রথমেরটা 1, কেননা 1 একটা পূর্ণ ঘন, তার কটা উৎপাদক একটাই, এরপরে তুমি 3 3 করে বাড়িয়ে যাও শুধু। দেখো 1 এর পরে 3 বাড়িয়েছি 4, তারপরে 3 বাড়িয়েছি 3 বাড়িয়েছি 3 বাড়িয়েছি 3 বাড়িয়েছি 3 বাড়িয়েছি, এখন ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ওকে গুড, তাহলে আমরা 3টে অবজারভেশন দেখলাম এবং তার 3টে এক্সাম্পল দেখলাম। নেক্সট লেখো, স্টার দিয়ে লেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। অবজারভেশন 4, ওকে স্টার দিয়ে লিখবে অবজারভেশন 4। লেখো যে অবজারভেশন 4 লেখো যে মৌলিক সংখ্যার বর্গের উৎপাদক, মৌলিক সংখ্যার বর্গের উৎপাদকের সংখ্যা সর্বদা 3 হয়। ওকে দেখো কি বিষয়টা, মৌলিক সংখ্যার উৎপাদকের বর্গ সংখ্যা, ওকে সরি মৌলিক সংখ্যার বর্গের উৎপাদকের সংখ্যা। ওকে দেখো মৌলিক সংখ্যা আমি নিলাম মনে করো একটা 5, আচ্ছা 5 এর বর্গ কত না 5 এর স্কোয়ার, তার মানে কত 25। এবারে 25 এর উৎপাদকের সংখ্যা, দেখো আমি কি বললাম সর্বদা 3 হয়, কটা থাকবে উৎপাদক 3টে, তার বেশি থাকবে না। কেন দেখো, তাহলে 25 কে আমরা যদি ভাঙি কি হবে, 25 কে ভাঙো শুধু 5 গণিত 5ই তো লিখতে পারবে, আর কিছু লিখতে পারবে না। ওকে তাহলে এবারে দেখো যে এর উৎপাদকের সংখ্যা কটা হবে, এর উৎপাদকের সংখ্যা বলো তো একটু কটা হচ্ছে, বলো এর উৎপাদকের সংখ্যা কটা। দেখো এর উৎপাদক তুমি কিভাবে বের করতে পারবে, না আমরা 25টাকে তো লিখবো এইভাবে, না 5 এর স্কোয়ার, এবারে উৎপাদকের সংখ্যা লেখো, উৎপাদকের সংখ্যা এই যে বলেছি মাথায় যা থাকবে তার সঙ্গে 1 যোগ। এখানে গুণ দিয়ে লেখার মতো আর কিছু রয়েছে কি, 25 কে তো আমরা শুধু 5 দিয়ে 5 এর স্কোয়ার দ্বারা ডিনোট করেছি, এইখানে তো গুণ চিহ্ন দিয়ে আর কিছু লিখিনি, তাহলে এখানেও আমার গুণ চিহ্ন দিয়ে আর কিছু লেখার নেই, তাহলে 2 আর 1 কত হলো 3। মৌলিক সংখ্যার বর্গের উৎপাদকের সংখ্যা সর্বদা 3টি, তার বেশি নয়। নিচেতে উদাহরণ লিখে নাও, এটা উদাহরণ তো লিখবেই, তাছাড়াও লিখে নাও যে 2টা মৌলিক, 2 এর স্কোয়ার 4, 4 এর উৎপাদক কটি হবে না 3টি, 3 এর স্কোয়ার 9, তার উৎপাদক কটি না 3টি। যাই হোক মৌলিক হলি এটা মৌলিক। 5টা আমি দেখিয়ে দিলাম, 7 এর স্কোয়ার মানে হচ্ছে 49, তার কটি উৎপাদক 3টি। ওকে তুমি যাই করো এটাই দাঁড়াবে। ওকে তারপরে লেখো তারপরে লেখো যে আচ্ছা কিছু দু একটা এক্সাম্পল করো তো 1 মিনিট, দেন আমি দেখাচ্ছি, কারণ এই বিষয়টা তোমাকে দেখাতে গেলে আগে একটু বুঝতে হবে। এক্সাম্পল লেখো একটা, লেখো এক্সাম্পল লেখো যে একটা র্যান্ডম একটা সংখ্যা নিচ্ছি যে 625। দেখো 625 হচ্ছে একটা বর্গ সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যার বর্গ নয়। ওকে মনে করো একটা মৌলিক সংখ্যার বর্গ কি, 11 মৌলিক সংখ্যা হচ্ছে 11 বর্গ হচ্ছে 121। ওকে এটা আমি নিচ্ছি না, আমি নিচ্ছি যে এমন একটা বর্গ সংখ্যা যেটা কিন্তু মৌলিক সংখ্যার নয়। তাহলে লেখো যে 625 এর উৎপাদকের সংখ্যা কটি, উৎপাদকের সংখ্যা কটি এটা বের করো, দেখি। যেমন ভাবে বললাম যে 625 কে তুমি উৎপাদকে ভাঙো, প্রথমে 5 দিয়ে যাবে, ভেঙে যাও, দিয়ে করো। দেখো 625টা আমি একটু করিয়ে দিই,
625 5 ওকে। তাহলে দেখো যে এখানে আরেকটা অবজারভেশন আমরা পাবো, আমি বলছি দেখো আগে তোমরা নিজেরা, যে 625কে আমরা লিখতে পারি কি 5⁴, কেন 4টে 5 আছে। তাহলে উৎপাদকের সংখ্যা কি না, উৎপাদকের সংখ্যা হচ্ছে বলেছি পাওয়ারে যা থাকবে তার সঙ্গে 1 যোগ দিয়ে গুণ করে করে। তাহলে পাওয়ারে আছে 4, তার সঙ্গে 1 যোগ দিলাম। গুণ করার মতো এখানে কিছু আছে কি, আর কিছু লিখেছি নেই। তাহলে শুধু উত্তর কি হবে না, উত্তর হবে 5টি। বোঝা গেছে? বোঝা গেছে? বেশ। নিচেতে আবার লেখো, নিচেতে আবার 3টে অবজারভেশন দেখো, লেখো। লেখো যে অবজারভেশন 1, অবজারভেশন 1 লেখো, লেখো যে নাম্বার অফ ফ্যাক্টরস, ইংলিশও বলে দিচ্ছি বাংলাতেও বলে দিচ্ছি, দুটো দিয়ে লেখো। যারা ইংলিশে লিখবে তারা ইংলিশে লিখতে পারো, যে নাম্বার অফ ফ্যাক্টরস of a cube prime number, of a cube of a prime number, number of factors of a cube of a prime number are always 4, are always 4। লেখো বাংলায় বলি, যে কোনো কোনো মৌলিক সংখ্যার ঘনমূলিক ঘনের কোনো, লেখো যে কোনো মৌলিক সংখ্যার ঘনের উৎপাদকের সংখ্যা সর্বদা 4 হয়। কোনো মৌলিক সংখ্যার, কোনো মৌলিক সংখ্যার ঘনের উৎপাদকের সংখ্যা সর্বদা 4 হয়। ফর এক্সাম্পল নিচেতে লেখো একটু এক্সাম্পল লেখো, যে আচ্ছা মৌলিক সংখ্যা তুমি যে কোনো নিতে পারো, মনে করো আমি 3 নিলাম, তার ঘন কত, 3 এর ঘন হচ্ছে 27, 3 এর কিউব করে দিলাম তার মানে 27। এবারে 27 এর উৎপাদকের সংখ্যা কত হবে, সরি 27, 27 এর উৎপাদকের সংখ্যা কটি হবে? খুবই তো সহজ, দেখো এটাকে আর এরকম করার দরকার নেই, আমি তোকে একবার দেখাচ্ছি, যে 27 মানে 3 9 3 3। ওকে, তাহলে 27 মানে আমরা লিখেছি কি 3 এর কিউব লিখেছি, আর তো কিছু লিখিনি। তাহলে এর উৎপাদকের সংখ্যা লেখা হবে নাম্বার অফ ফ্যাক্টরস, নাম্বার অফ ফ্যাক্টর কটা হবে, যা এই যে মাথায় রয়েছে তার সঙ্গে 1 যোগ, গুণ আকার কিছু লেখার দরকার নেই, পাশে নেই যেহেতু, তাহলে 4টি। ওকে, এটা একটা অবজারভেশন হয়ে গেল। নিচেতে একটা কোশ্চেন লেখো, একদম পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় এটা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে লেখো। লেখো যে এন এর, লেখো এন, ক্যাপিটাল এন, কোশ্চেনটা লেখো যে এন এর কতগুলি মান পাওয়া সম্ভব, এন এর কতগুলি মান পাওয়া সম্ভব যখন, যখন, যখন বলে একটা হাইফেন দিয়ে দাও, যখন বলে একটা হাইফেন দিয়ে দাও, দেন নিচেতে 1 নম্বর লেখো কি কি এন এর কি কি কন্ডিশন দেওয়া আছে দেখো, যে এন একটি পূর্ণ ঘন সংখ্যা, এন একটি পূর্ণ, এন একটি পূর্ণ ঘন সংখ্যা, ঘন সংখ্যা। 2 নম্বরে লেখো যে এন একটি 3 অঙ্কের সংখ্যা, এন একটি 3 অঙ্কের সংখ্যা। 2 নম্বরে লেখো শর্তটা, এন একটি 3 অঙ্কের সংখ্যা। ওকে, আরেকটা লেখো যে এন এর উৎপাদকের সংখ্যা, এন এর উৎপাদকের সংখ্যা বিজোড়, নাম্বার অফ ফ্যাক্টর অফ এন আর অড, এন এর উৎপাদকের সংখ্যা বিজোড়। ওকে, নাও এবার দেখো, লিখে দেবো আমি কন্ডিশন গুলো। আচ্ছা, এন একটি 3 অঙ্কের সংখ্যা, এন একটি 3 অঙ্কের সংখ্যা, আর 3 নম্বর শর্ত হচ্ছে এন এর
উৎপাদকের সংখ্যা বিজোড়। ওকে, হয়েছে। নেক্সট, এখান থেকে তাহলে এবারে কিভাবে করবে দেখো ভালো করে মন দিয়ে। প্রথমত দেখো n একটি পূর্ণ ঘন সংখ্যা, 3 অঙ্কের কতগুলি পূর্ণ ঘন আছে? অনেক কিছু থাকতে পারে, 100 থেকে তো পূর্ণ ঘন। 10 এর কিউব কত? না 10 এর কিউব হচ্ছে, দেখো ভালো করে, যে 10 এর কিউব হচ্ছে, আচ্ছা 10 এর তো যাবো না, তার আগে থেকে দেখি আমরা। 10 তো একদম চলে যাচ্ছে 1000। আচ্ছা না 10 যেও না, তাহলে চলে এসো তুমি হচ্ছে 6 5 5 থেকে স্টার্ট করো। 5 এর কিউব 125, 6 এর কিউব 7 এর কিউব, 6 এর কিউব কত? 216। 7 এর কিউব হচ্ছে, দেখো 7 এর কিউব কত? 7 এর কিউব একটু দেখে নাও, 7 7 49, 49 7 3 7 9 63, 7 9 63, 7 7 4 7 28 আর 6 54, 543। দেখো ভালো করে, এগুলো করতে হবে না কিছু, আমি তোমাকে দেখানোর জন্য, এগুলো কিছু করতে হবে না, শুধু দেখো বোঝো আগে। 8 এর কিউব লেখো 512, 9 এর কিউব, 9 এর কিউব কত? 729। ওকে ওকে, দেখো কতগুলো পেয়েছি আমরা, কতগুলো পেয়েছি দেখো, 1 2 3 4 5টা। ক্লিয়ার? তাহলে এই যে আমরা এতগুলো সংখ্যা, আচ্ছা দেখো এখানে একটা ভুল হয়েছে, এই জায়গাটা একটু কমেন্ট করো। দেখো 7 9 63, 4 7 28 আর 6 34, 343, নট 5। ওকে দেখো, তাহলে এই যে এতগুলো আমরা অবজারভেশন পেলাম, এখান থেকে দেখো এই প্রবলেমটা সলভ করব কিভাবে। না অতি অবশ্যই যেটা করব সেটা হচ্ছে, এতগুলো করার তো কোনো প্রয়োজনই নেই। কি করব না শুধুমাত্র এখানে n একটি পূর্ণ ঘন সংখ্যা, সেখান থেকে আমি এতগুলো পেলাম। এবারে বলছি n একটি 3 অঙ্কের সংখ্যা, আমি 3 অঙ্কের নিয়েছি। এবারে একটা কথা বলে দিয়েছে যে n এর উৎপাদকের সংখ্যা হচ্ছে বিজোড়। তুমি একটু পাতাটা উল্টে দেখো, তোমাকে প্রথমেই দেখাইছিলাম যে শুধুমাত্র পূর্ণ বর্গ সংখ্যার উৎপাদকের সংখ্যা বিজোড়। তার মানে এখানে পূর্ণ ঘন সংখ্যাগুলোর মধ্যে কোনটা আবার পূর্ণ বর্গ সংখ্যা? দ্যাটস ইউর অ্যান্সার। কোনটা পূর্ণ ঘন সঙ্গে সঙ্গে পূর্ণ বর্গও বটে, বলো দেখি। দেখো এই যে 729, এটা কিন্তু 27 স্কোয়ার হয় 27। তাহলে এই যে 3 নম্বরের শর্তটা দেখি আমি করে নিতে পারলাম যে এটি হচ্ছে আমার অ্যান্সার, বাকি একটাও নয়। ওকে, এটাই কিন্তু অপশনে থাকবে, যে কোশ্চেনটা দেওয়া আছে দিয়ে এবারে অপশনে থাকবে কি 729, 512, 216, 125, অপশন এটাই থাকবে। ওকে, তাহলে নিচেতে একটা স্টার দিয়ে লিখে রাখো যে 729 হলো একমাত্র, লেখো ভালো করে স্টার দিয়ে, যে 729 হলো একমাত্র 3 অঙ্কের সংখ্যা যেটি একই সঙ্গে পূর্ণ বর্গ ও পূর্ণ ঘন, পূর্ণ বর্গ ও পূর্ণ ঘন। ওকে লিখেছো? নেক্সট একটা এক্সাম্পল লেখো, একই অঙ্ক। ওকে লেখো যে n এর মান কোনটি যখন, দিয়ে হাইফেন দিয়ে দাও, নিচেতে 1 নম্বরের শর্তগুলো লেখো, যে n 2 অঙ্কের সংখ্যা, n 2 অঙ্কের সংখ্যা। ওকে, n 2 অঙ্কের সংখ্যা হয়েছে। তারপরে 2 নম্বর লেখো যে n একটি পূর্ণ ঘন সংখ্যা, n একটি পূর্ণ ঘন সংখ্যা। 3 নম্বর লেখো যে n এর উৎপাদকের সংখ্যা 3টি, n এর উৎপাদকের সংখ্যা 3টি। এটি n কি? n হচ্ছে পূর্ণ ঘন, আর n এর উৎপাদক হচ্ছে 3টি। n এর
উৎপাদক তিনটি। ওকে, দেখো ভালো করে এবারে সেম আগেরটার মতনই অঙ্ক। দেখো যে n দুই অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা তো 10 থেকে 99, কোনটা হবে? পরেরটায় চলে আসি, দুই অঙ্কের পূর্ণ ঘন সংখ্যা। আচ্ছা, পূর্ণ ঘন সংখ্যা দুই অঙ্কের কি কি পেতে পারি? না প্রথমে হচ্ছে আমরা তিনের তো পাবো, তিন থেকে পাবো, দুইয়ের পাবো না, কারণ দুইয়ের ঘন হচ্ছে 8, সেটা পাবো না। তাহলে তিন থেকে পাবো। তিনের ঘন কত? না তিনের ঘন হচ্ছে তিনের কিউ মানে 27, চারের কত? না চারের হচ্ছে 64, পাঁচের 125, তাহলে পাঁচটা হবে না। তাহলে এই দুটোর মধ্যে আবার বলে দিয়েছে যে n এর উৎপাদক সংখ্যা তিনটি। উৎপাদক সংখ্যা তিনটি কাদের হয়? না যারা কাদের হয়? না যেই সংখ্যাগুলি বর্গ সংখ্যা হয়। এবারে দেখো 64 আর 27 এই দুটোর মধ্যে কোনটি বর্গ সংখ্যা? না 64। ওকে, তাহলে উত্তর কি হবে? এখানে আমার অপশন দেওয়া আছে, যে অপশন দেওয়া আছে ইনকেস 25, 27, 64 আর হচ্ছে 81, 81। তাহলে অ্যান্সার কোনটা হবে? ওকে, নিচেতে অবজারভেশন আর একটা লেখো, নিচেতে স্টার্ট দাও, স্টার্ট দিয়ে একদম প্রথম থেকে অবজারভেশন করে রাখছি, আরো দুটো তিনটে লিখে রাখো। লেখো যে এক অঙ্কের, লেখো এক অঙ্কের পূর্ণ বর্গ পূর্ণ ঘন সংখ্যা, এক অঙ্কের একই সঙ্গে পূর্ণবর্গ ও পূর্ণ ঘন সংখ্যা। বা তুমি এইভাবে ছক করে লিখতে পারো, কিরকম? না পূর্ণ বর্গ, নিচেতে অবজারভেশন বলে এরকম একটা ছক টেনে নাও, খুব সুন্দর মনে থাকবে। পূর্ণ বর্গ প্লাস পূর্ণ ঘন হতে হবে সংখ্যাটা, ঠিক আছে? পূর্ণ ঘন, আর এদিকে হচ্ছে এখানটায় হচ্ছে লেখো এই জায়গাটায় অঙ্কের সংখ্যা, অঙ্কের সংখ্যা, আর এখানটায় লেখা হচ্ছে সংখ্যা। দেখো কত সুন্দর বিষয়টা দাঁড়াবে, যে পূর্ণ বর্গ পূর্ণ ঘন সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে আমার হেডিং। যদি এক অঙ্কের সংখ্যা হয়, যদি এটা এক অঙ্কের সংখ্যা হয়, তাহলে সংখ্যাটা কত? এক। তার কারণ কি একের বর্গ এক আর একের ঘনও এক। যদি এটা দুই অঙ্কের সংখ্যা হয়, দুই অঙ্কের, ওকে, দুই অঙ্কের সংখ্যা হয়, তাহলে এটা কেবলমাত্র 64, কেবলমাত্র কত? 64। যদি এটা তিন অঙ্কের সংখ্যা হয়, তিন অঙ্কের কোন সংখ্যাটি, ভালো করে দেখো, তিন অঙ্কের কোন সংখ্যাটি একই সঙ্গে পূর্ণ বর্গ পূর্ণ ঘন? না তিন অঙ্কের কেবলমাত্র 729, যেটা আমরা দেখলাম 729। ওকে, আর কি চার অঙ্কের, চার অঙ্কের কোনটি? লিখে রাখো চার অঙ্কের বেলায় 4096, 4096 এই সংখ্যাটি। ওকে, দেখো এখান থেকে একটা সুন্দর অবজারভেশনে আসছে। আমি যদি লিখি এক, মনে করো 1, 64, 729 আর হচ্ছে 4096, এই যে সংখ্যার খেলা, এখানে আমরা কিছু সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। কি না একটাকে আমরা লিখতে পারি না এইভাবে, যে 1 টু দি পাওয়ার 6, 1 টু দি পাওয়ার 6। 64টাকে তুমি লেখো যে 2 টু দি পাওয়ার 6, 6টা 2 এর গুণ করো, দেখো 64 চলে আসবে। ওকে, 729 হচ্ছে কি না 3 টু দি পাওয়ার 6, এটা কি? এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 6। ওকে, তার মানে কোন সংখ্যাকে, নিচেতে স্টার দিয়ে লেখো, এবারে এখানে স্টার দিয়ে গুরুত্বপূর্ণ লেখো, লিখতেই হবে, বারবার বলছি কেন না এগুলো পরীক্ষায় সব সময় আসে, আর শুধুমাত্র ক্লাস করে নিলে মনে থাকবে না, রিভিশন করতে হবে, বারবার রিভিশন। ওকে, যতবার রিভিশন করবে তবে তুমি পরীক্ষায় যে দেখেই করে নিতে পারবে। লেখো স্টার দিয়ে যে কোন সংখ্যা একই সঙ্গে, একই সঙ্গে, একই সঙ্গে, কোন সংখ্যা একই সঙ্গে পূর্ণ বর্গ পূর্ণ ঘন তখনই হবে যদি সেই সংখ্যাটি, যদি সেই সংখ্যাটি হয় x টু দি পাওয়ার 6। দেখো সেটা হতে পারে 1 2, x এর মান যা খুশি হতে পারে, পূর্ণ সংখ্যা হলেই হবে 1 2 3 4 5। ওকে, তাহলে যে x টু দি পাওয়ার 6 কি না x টু দি পাওয়ার 6 পারফেক্ট স্কয়ার ও পারফেক্ট কিউব, একই সঙ্গে পারফেক্ট স্কয়ার ও পারফেক্ট কিউব। ক্লিয়ার? আশা করছি কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে তাহলে অতি অবশ্যই জানিও। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি,
আমি তোমাদের ফার্স্ট কমেন্টে, এই যে ভিডিওটা এর ফার্স্ট কমেন্টে আমি 20টা প্রবলেম দিয়ে দেবো তোমাদের। তো সেই 20টা প্রবলেম তোমরা কিন্তু সলভ করতে পারো। সুতরাং তুমি ক্লাসটা করছো, তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশনও তোমার হয়ে যাচ্ছে। ওকে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আর একটা মাথায়, এই যে প্র্যাকটিস বললাম, এই জায়গাটা খেয়াল রাখবে যে একটা কথা সবসময় প্রচলিত আছে না, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান অর ওম্যান পারফেক্ট। বাট এই জায়গায় একটু সংশোধন করে নিতে হবে যে পারফেক্ট প্র্যাকটিস, প্রপার প্র্যাকটিস। তুমি যদি ভুল জিনিসকে প্র্যাকটিস করো তাহলে ভুল জিনিসটা তোমার উপর বসে যাবে, যদি তুমি সঠিক জিনিস প্র্যাকটিস করো তাহলে সঠিকটা বসবে। সুতরাং পারফেক্ট প্র্যাকটিস। নেক্সট দেখো, এবার একটু হেডিং করো বর্গ উৎপাদক। আর কিছু জানার দরকার নেই, মোটামুটি বাকি তোমরা জানো, নতুন করে আর কিছু দেখানোর আমার নেই। ওকে, এবারে এইখানটা হেডিং করো যে বর্গ। বর্গমূল কিন্তু আজকে করছি না আমরা, শুধুমাত্র স্কোয়ার দেখবো, বর্গ। আচ্ছা, স্কোয়ারের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখছি, বেশি দূর নয়, 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার প্রত্যেকের মুখস্থ রাখতে হবে। 1 থেকে 20, তার বেশি আমি বলছি না যে তোমাকে 1 থেকে 50 100 প্রয়োজন নেই, 1 থেকে 20। একবার আমি লিখেও দিচ্ছি, সেটা তুমি লিখে নিতে পারো, ঠিক আছে? এর কিছু অবজারভেশন দেখতে পাবো, তাহলে লিখলে লেখো যে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার লিখে রেখে যাও তুমি খাতায়, আমি দেখাবো অবজারভেশন কিছু। 3 এর স্কোয়ার, 10 এর লিখে রেখে যাও, 10 11 করে করে লিখে যাও। 10 এর 100, 11 এর 121 ডট ডট করে করে তুমি লিখে লিখে যাও, সবগুলো লিখে নেবে, প্রয়োজন আছে কিন্তু। 400, বাস। দেখো এখানে একটা খুব সুন্দর সিরিজ আছে। কি রকম সিরিজ? দেখো, একের পর ক ঘর যাচ্ছি, 3 ঘর, 5 7 9 11 যাচ্ছে না? তাহলে এটা কি যাচ্ছে দেখো, বিজোড় সংখ্যা, পরপর ঠিক বিজোড় সংখ্যাগুলি যোগ করে করে গেলেই পাচ্ছ। ওকে, সো দেখো ভালো করে, তাহলে এর পরেরটা কত হয়েছে দেখো, এখান থেকে 13 যোগ করো, 13 যোগ করো, তারপরটা 17 যোগ করো, 15 যোগ করো, 15 পরে 17 যোগ করো, করে করে যাও, হয়ে যাবে। ওকে, সুতরাং এইভাবেও কিন্তু অনেক জায়গায় কাজে আসে, যত অবজারভেশন আমরা দেখবো। নিচেতে স্টার দিয়ে লেখো, কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র বলতে পারো, অবজারভেশন, সূত্র নয় অবজারভেশন, লেখো স্টার দিয়ে। লেখো যে আচ্ছা, এইগুলোর একটা জিনিস দেখো, যে সমস্ত যে স্কোয়ার সংখ্যাগুলো আছে, বর্গ সংখ্যাগুলো আছে, তার এককের ঘরের অঙ্ক কি কি আছে? এককের ঘরের অঙ্ক দেখো, 1 আছে, 4 হতে পারে, 9 হতে পারে, 6 হতে পারে, 5 হতে পারে। আর কি কি পাচ্ছি? আর এটাই পাচ্ছি, আর কিছু তো পাচ্ছি না। তাহলে লেখো একবার ভালো করে, লেখো স্টার দিয়ে যে বর্গ সংখ্যার এককের অঙ্ক সর্বদা, বর্গ সংখ্যার এককের অঙ্ক সর্বদা, আচ্ছা 10এরটা তো এখানে পেয়ে গেছে 0, সর্বদা বর্গ সংখ্যার এককের অঙ্ক সর্বদা 0, 1, 4, 5, 6, 9, 6/9, এর বাইরে কিন্তু বর্গ সংখ্যার এককের অঙ্ক হবে না। ওকে, তাহলে নিচেতে তুমি একটা ওইটাও লিখে রাখতে পারো একবার, যে পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক কখনো, পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক কখনো 2/3/7/ কখনো, এটা কেটে দাও, পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক, পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক কখনোই 2 3 7 8 হবে না, হবে না। ওকে, হবে না। কি বললাম? যে পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক কখনোই 2 3 7 8 হবে না। ওকে,
যদি পরীক্ষায় আসে ভালো করে দেখো কিরকম, একটা এক্সাম্পল লেখো যে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা, ভালো করে দেখো নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে অপশন এ দিয়েছে মনে করো যে 2 3 5 2, ওকে। অপশন বি দিয়েছে মনে করো 7, অপশন সি দিয়েছে মনে করো, অপশন সি দিয়েছে মনে করো, অপশন ডি দিয়েছে, অপশন ডি দিয়েছে, ওকে। বলছেন নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। এবারে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে তুমি এতগুলোকে করতে যাবে বর্গমূল পরীক্ষার সময়, সম্ভব নয়। এই যে একটা অবজারভেশন আমি দেখিয়ে দিয়েছি যে পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক কখনো 2 3 7 8 হবে না। দেখো এইটার এককের অঙ্ক কি আছে 2, তার মানে এটা পূর্ণবর্গ নয়। এটার এককের অঙ্ক 7, তার মানে এটা নয়। এটার এককের অঙ্ক 8, তার মানে এটা নয়। কোনটা পড়ে আছে? এটা। আমার করার দরকারই নেই, আমি শুধুমাত্র ক্যান্সেল করে দিলাম তিনটাকে, তাহলে এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই অবজারভেশন গুলো কিন্তু এই রকম গুরুত্ব রাখে, এই জন্য বললাম যে অতি অবশ্যই অবজারভেশন লেখো। তারপরে 2 নম্বর অবজারভেশন লেখো, 3 নম্বর লেখো, লেখো যে পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলির 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 শেষ যোগফল লেখো। আমি বুঝিয়ে দিচ্ছি শেষ যোগফল কি বিষয়, আলটিমেট সাম। শেষ যোগফল সর্বদা সর্বদা 1 4 7 9 হবে। পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলির শেষ যোগফল সর্বদা 1 4 7 9 হবে। কিরকম? ফর এক্সাম্পল নিচে লেখো এক্সাম্পল, প্রত্যেকটা উদাহরণ দিচ্ছি নাহলে তুমি বুঝতে পারবে না। ফর এক্সাম্পল দেখো, মনে করো একটা পূর্ণবর্গ সংখ্যা আছে কত, আচ্ছা তুমি যে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা বলে দাও 225, ঠিক আছে। 15 স্কয়ার আমরা জানি এটা আমরা পূর্ণবর্গ, কিন্তু কিভাবে বুঝবো? দেখো এর যে যোগফল অঙ্কগুলো কি 2 যুক্ত 2 যুক্ত 5, 2 আর 2 4 আর 5 9, বলেছিলাম কি আলটিমেট যোগফল 9। এবারে এই যে তোমাকে বললাম এই মাত্র যে শেষ যোগফল, এই কথাটার মানে কি? মনে করো আরেকটা সংখ্যা নিচ্ছে, হ্যাঁ 1225, আমরা জানি 35 এর স্কয়ার হয় 1225, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি পাবো না, এখানে এগুলো যোগ করো 1 + 2 + 2 + 5, 2 আর 1 3 আর 2 5 আর 5 10। তখন আবার এই 2 অঙ্কের রাখবো না, সবসময় 1 অঙ্কে চলে যাব। তার মানে 1 + 0 মানে হচ্ছে 1, এই যে। তার মানে এটা কি না, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ওকে, আরেকটা एग्जांपल লেখো আরেকটা एग्जांपल। মনে করো যে পূর্ণবর্গ আরো দুটো দেখাবো, একটা পূর্ণবর্গ আর একটা পূর্ণবর্গ নয়। তুমি মনে করো জানো যে 729, এই মাত্র দেখলাম না 729 কত বর্গ? 27 এর স্কয়ার। তাহলে 729টা লিখে ফেলো, 7 যুক্ত 2 যুক্ত 9, 7 আর 2 9, 9 আর 9 18। একে আবার আলটিমেট সাম বলেছে, আলটিমেট মানে শেষ যোগফল, মানে হচ্ছে 1 + 8, দেখো 9। তার মানে এটা কি? এটা হচ্ছে পূর্ণবর্গ। ওকে, এবার একটা অন্য মনে করো র্যান্ডম তুমি লিখছো एग्जांपल, আরেকটা দেখি। এর পরের সংখ্যাটাই দেখি না, 730। এটা তো 9 নিশ্চয়ই আমরা জানি অবশ্যই 730। তার মানে কি? আচ্ছা এই ক্ষেত্রে দেখো, হ্যাঁ দেখো 730 নিলাম, এই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, ভালো एग्जांपल এসেছে। 7 আর 3 এ 10, ঠিক আছে। 7 আর 3 এ 10। এবারে তুমি 10টাকে বলবে 1 + 0, তাহলে 1 স্যার এটা পূর্ণবর্গ। এর কিন্তু বিপরীতটা সত্য নহে, এটা কিন্তু খেয়াল রাখবে যে পূর্ণবর্গ সংখ্যার, ভালো করে বোঝো, যে পূর্ণবর্গ সংখ্যার শেষ যোগফল অঙ্কগুলির শেষ যোগফল সর্বদা 1 4 7 9 হবে। কিন্তু এর শেষ যোগফল যদি যে কোনো সংখ্যার শেষ যোগফল এইটা আসা মাত্রই যে সেটা পূর্ণবর্গ হবে এমনটা নয়। সুতরাং এর বিপরীতটা সত্য নয়। খুব ভালো একটা एग्जांपल এসেছে এখানে, কোন জায়গায় কাজে লাগবে দেখো। মনে করো তোমাকে বলে দিল এই বিষয়টা কোন জায়গায় কাজে লাগবে।
একটা এক্সাম্পল দিল যে নিচের কোন সংখ্যাটি পূর্ণ বর্গ নয়, বা পূর্ণ বর্গ দিয়ে তুমি করতে পারো, নিচের কোন সংখ্যাটি পূর্ণ বর্গ দিয়ে তোমাকে একটা এক্সাম্পল দিল, মনে করো যে 216। ওকে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 216 পরিবর্তে আমি দিলাম 215, আর একটা দিলাম 215 অপশন এ। অপশন বি দিলাম মনে করো যে 289। অপশন সি দিলাম যে 111। অপশন ডি দিলাম যে 115। ওকে, 115 114 দিলাম, চলো। ওকে, এটা করে তোমরা বলবে, এই অবজারভেশনটা থেকে এটা করে বলবে যে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, নেক্সট একটা অবজারভেশন লেখো। লাস্ট, আজকে লাস্ট একটা অবজারভেশন, পরের দিন আবার দেখবো। লেখো যে 7744 অর্থাৎ 7744 7744 একমাত্র 4 অঙ্কের সংখ্যা। এটা পরীক্ষায় অনেক সময় চলে আসে। একমাত্র 4 অঙ্কের সংখ্যা যেটি একটি পূর্ণবর্গ সংখ্যা এবং যার প্রথম দুটি অঙ্ক ও শেষ দুটি অঙ্ক সমান। যার প্রথম অঙ্ক দুটি ও শেষ অঙ্ক দুটি সমান। ঠিক আছে, কেন বলছে এই অবজারভেশনটা লিখতে? তোমাকে নিচেতে মনে করো বলে দিল যে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, দিয়ে 4 অঙ্কের সংখ্যা দিয়ে দিল, মনে করো যে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। একটা দিয়ে দিল 6644, আর একটা দিয়ে দিল 1122। এরকমই দেয় পরীক্ষায়, সেই জন্যই দিয়েছি 7744, আর একটা দিয়ে দিলাম অপশন ডি তে 2288। তাহলে এই 4 অঙ্কের কেবলমাত্র এই সংখ্যাটাই 7744, এই সংখ্যাটাই এমন সংখ্যা যেটি কিন্তু বারবার পরীক্ষায় আসে, আর যেটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ওকে, লাস্ট অবজারভেশন একটা লিখে রাখো যে কোন পূর্ণবর্গ সংখ্যার এককের ও দশকের অঙ্ক দুটি তখনই সমান হবে যদি সেই অঙ্ক দুটি 00 অথবা 44 হয়। 00 অথবা 44 হয়, এর বাইরে কিন্তু কিছু হবে না। তোমাকে যদি সিম্পল বলে দেয় যে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা, দিয়ে বলে দিল যে 1133। ওকে, দিয়ে মনে করো আর একটা অপশন দিয়ে দিল অপশন বি তে 5522, আর একটা দিয়ে দিল অপশন সি 6666। অপশন ডি বলে দিল কোনোটিই নয়, এগুলো কোনোটিই নয়, কারণ শেষে হতে হবে কত 00 অথবা 44। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। অতি অবশ্যই যেমনভাবে বললাম পুরো নোটসটাকে নিশ্চয়ই তুমি তৈরি করে নিয়েছো। এটাকে অতি অবশ্যই যেটা করবে বারবার রিভিশন করবে, কারণ আজকের ক্লাসটা মোস্ট ভাইটাল ক্লাস, পরীক্ষায় ডাইরেক্ট এখান থেকে পাবে। সুতরাং ভালো করে রিভিশন করবে, পরীক্ষার আগে কম করে 3 বার রিভিশন করবে। ওকে, যদি ক্লাসটা তোমার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যেটা করতে পারো, তোমার বন্ধুদের সঙ্গে তো শেয়ার করতেই পারো, আর কি করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। ওকে, যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো তোমার ভালো লাগছে এবং তুমি যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষাতে এই যে উত্তরণের যে ইউটিউবের ক্লাসগুলো তোমার যদি ঠিকঠাক লেগে থাকে, তাহলে তুমি উত্তরণে কোচিং করতে পারো। তোমার পরীক্ষার জন্য, তোমার প্রিপারেশনের জন্য উত্তরণে কোচিং তুমি নিতে পারো। তার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। অনলাইন ও অফলাইন বোথ ক্লাস কিন্তু আমাদের চলছে, সেখানে তুমি যুক্ত হতে পারো। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে।